আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সার্জিও গোরের বাংলাদেশ ভিজিটের পর তিনি ট্রাম্পকে যে রিপোর্টটি পাঠিয়েছেন তাতে ট্রাম্প ভীষণ অসন্তুষ্ট এবং তিনি এটা বলেছেন যে আমি অনেকদিন আগে বলেছিলাম শেখ হাসিনা is a legitimate Prime Minister of Bangladesh। তখন আমি অর্ধেক শুনে বলেছিলাম। এখন আমরা রিপোর্ট পাওয়ার পর এখন বুঝতে পারছি যে দেশের 5 কোটি 6 কোটি লোকের রায়কে উপেক্ষা করে ভোট যেভাবে হয়েছে এবং তাকে যেভাবে বিতাড়িত করা হয়েছে তাকে আমি পূর্বের অবস্থানেই যেটা বলেছিলাম সেই পূর্বের অবস্থানেই আমি আবার ফিরে যাচ্ছি যে শি ইজ এ লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। অর্থাৎ এই যে সরকার গঠন হয়েছে তা গণতান্ত্রিকভাবে কোনো মূল্যায়ন পায় না, গণতন্ত্রের কোনো মানদণ্ডই পূর্ণ করতে পারেনি। এটা ট্রাম্পের বক্তব্য, যেটা ট্রাম্প সার্জিও গোরকে বলেছেন, সার্জিও গোর যেটা মিটিং এ বলেছেন। তো এবার বলেন যে এবার আপনি আলাপ আলোচনা করুন কিভাবে ওনাকে দেশে ফেরানো যায়, এবং এ ব্যাপারে আমরা খুব একটা বেশি দেরি করতে চাই না। তারপরে তিনি ঝটপট একেবারে ফোন করে তিনি চলে আসেন এর কাছে, জয়শঙ্করের কাছে। জয়শঙ্করের ঘরে যে মিটিংটা হয়েছে কালকে, সেই মিটিং এ ছিলেন অজিত দোভাল এবং পি.কে মিশ্রা। পি.কে মিশ্রা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে হাত, ডান হাত, বাঁ হাত বলুন, চোখ বলুন, মস্তিষ্ক বলুন, সবকিছু হচ্ছে প্রাইম মিনিস্টারের ওই প্রিন্সিপাল সেক্রেটারি। তার হাত ধরেই সমস্ত কিছু কাজকর্ম হয়, চুক্তিপত্র লেনদেন থেকে আরম্ভ করে আলাপ আলোচনা সমস্ত কিছু প্রিন্সিপাল সেক্রেটারি। তার নাম হচ্ছে প্রমোদ কুমার মিশ্র, পি.কে মিশ্র বলে তাকে ডাকা হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন যা অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দাও, এবং তার জন্য ভারতের সঙ্গে আলোচনা করে তার নিরাপত্তার ব্যবস্থা, সড়ক পথে যাওয়া উনি পছন্দ করছেন না, তাহলে ওতে রিস্ক বেশি। সড়ক পথে না গিয়ে আকাশ পথে যাওয়াটাই সব থেকে সেফ। দরকার হলে আমি প্রধানমন্ত্রী মোদীকে বলবো যে তাকে স্পেশাল সিকিউরিটি জেট দিয়ে, তাকে ফাইটার জেট দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া। আর যদি না করতে চায় তাহলে পরে আমাদের ওখানে যে সমস্ত অ্যাসেট ফ্যাসেট রয়েছে তারা ব্যবস্থা করবে, যদি বাধা দিতে চায়। ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাপারে, তখন তারা ব্যাপারটা বললে। এখন এই যে মিটিংটা হলো সেটা সম্পূর্ণ হচ্ছে ট্রাম্পের বক্তব্য নিয়ে, ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে বলা যায়। অর্থাৎ ট্রাম্প যেটা চাইছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব, পারলেই আগস্টেই ঢুকিয়ে দেওয়া। এই যে প্রধানমন্ত্রী হিসেবেই তিনি দেশে ফিরছেন, এই কথাটা কিন্তু আমি বহু আগে বলেছি। তখন আমায় নানান প্রশ্ন করা হয়েছে, নানান রকম উক্তি করা হয়েছে। এখন খোদ মার্কিন প্রেসিডেন্ট তিনিই বলছেন, আমি আর এখন বলছি না। কিন্তু আমি কখনো সাবেক প্রধানমন্ত্রী তাকে বলিনি। উল্টা আমাকে যারা ফোন করে, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম, অমুক ছিলাম,
আমি তাদেরকে বলি যে আপনারা সাবেক বলেন কেন? আপনারা তো সরকারি গণতান্ত্রিক ভাবে সরকার নির্বাচিত সরকারের প্রতিনিধি। আপনাদের একটা অশুভ শক্তি উৎখাত করেছে। আপনি কি সংবিধানের বাইরে চলে গেলেন? আপনি যদি সাবেক বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? তারাও আর আমার সঙ্গে কথা বাড়াননি, আমার কথা মেনেই নিয়েছেন। এখন যারা কথা বলেন তারা আর সাবেক সাবেক বলে নিজেদের দাবি করেন। এখন আমি যখন কথাগুলো বলি না, তখন কিন্তু আমি কোনো গণৎকার না। আপনারা যদি মনে করেন আমি কোনো গণৎকার, তা নয়। ভারতবর্ষের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তাদের সঙ্গে কথা বলা, মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলা, সেন্ট্রাল আইবির সঙ্গে কথা বলা, এবং কূটনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে, যারা পদে রয়েছে, তাদের সঙ্গে যাদের সঙ্গে আলাপ আছে, তাদের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটাকে বিচার বিশ্লেষণ করে আমার যেটা মনে হয় আমি সেটা বলি। কোনোটা ঠিক হয়, কোনোটা ভুল হয়। আপনারা দোস্ত আমার ধরেনি। এখন আপনারা আমার প্রশ্ন করবেন, আমি জানি এখানে এখন প্রশ্ন করার প্রচুর লোক রয়েছে, আপনি ওখানে ছিলেন নাকি? থাকতে হয় না। আপনার দেশেরও বহু বুদ্ধিমান সাংবাদিক আছেন যাদের এরকম ডিপ সোর্স আছে, তাদের বলে ডিপ পকেট জার্নালিস্ট। তারা সহ সোর্স ডিসক্লোজ করেন না, তারাও কিন্তু ওইভাবেই খবর পান। এতদিন ধরে আমি যেটা করে এসছি, আমি সেটার ধারাবাহিকতাই বজায় রেখে আমি বিশ্লেষণমূলক আমি কথাবার্তা বলে যেটুকু আমার মনে হয়েছে আমি বলেছি। কতটা মিলেছে, কিছু বলিনি। যেটা মেলেনি তার জন্য আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, দাদা আপনি তো এটা বলেছিলেন, এটা তো হয়নি, ওটা বলেছিলেন, ওটা তো হয়নি। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আমি বলেছিলাম ডিসেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না। এখন দেখুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অর্থাৎ আগাম আঁচ করা এবং সেটা থেকে একটা ফল বের করা, একটা রস বের করে সেইটাকে উপস্থাপন করাই হচ্ছে আসল সাংবাদিকতা। হ্যাঁ, সেখানে ভুল হতে পারে, আমারও হিসেবে ভুল হয়, মানুষ, আমার বিচার বিশ্লেষণে ভুল হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে 70 থেকে 75% মিলে যাচ্ছে। এখন যারা আগে আমার বিরুদ্ধে প্রচার করতেন, সেই প্রচারটা কিন্তু অনেক কমে এসছে। তারা এখন বুঝতে পারছেন যে আমি যেগুলো বলেছিলাম পরপর সেই জিনিসগুলোই হচ্ছে। এনসিপির কি অবস্থা হবে, ইউনূসের কি অবস্থা হবে, তারেক রহমানের কি অবস্থা হবে। যেদিনকে তারেক রহমান চীন যাওয়ার কথা ঘোষণা করলেন, সেদিনকে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে কুড়ুলে পা মারলেন তারেক। তারপর তো ডাবে গাছে চড়া হ্যান ত্যান, বাসের ঝাড়ে চড়া হ্যান ত্যান, তাই বলেছি। আলটিমেটলি তাই হলো। কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন পুরোনো ভিডিওর সঙ্গে। এখন ভারত, আমি এবার ফিরে আসি আসল কথায়। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি ভাবছে? ভারতও ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের ইন্টারনাল সিকিউরিটির উপরে হ্যামার হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেশে ফিরিয়ে দেওয়া হোক এবং পূর্ণ মর্যাদায়। এই পূর্ণ মর্যাদাটা প্রতিষ্ঠিত করতে গেলে তার দরকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য, প্রত্যক্ষ সাহায্য। সাহায্য এবার বলেছেন এই প্রত্যক্ষ সাহায্য এবং পরোক্ষ সাহায্য সম্পূর্ণ আমরা বলবো। লজিস্টিক যদি আপনারা দিতে পারেন তাহলে দেবেন, লজিস্টিক যদি না দিতে পারেন তাহলে পরে আমরা দেবো। ভারত বলছে লজিস্টিক যা আছে লজিস্টিক আমরা দিয়ে দেবো।
যুদ্ধের প্লেন দেওয়া, ফাইটার জেট দিয়ে তাকে পৌঁছে দেওয়া, তার আগে 3 দিন ধরে চক্কর কাটানো বাংলাদেশের আকাশে সমস্ত ফাইটার জেট গুলোকে, একটা ত্রাসের আবহাওয়া সৃষ্টি করে দিয়ে তাকে ডুবিয়ে দাও। আপনারা বলবেন যে আপনি তো আগাম বলে দিচ্ছেন, তাহলে পরে তো এরা সতর্ক হয়ে যাবে। এরা সতর্ক হলেই বা কি, না হলেই বা কি, কিছুই আসে যায় না। পৃথিবীর বৃহত্তম শক্তি, এই এশিয়ার বৃহত্তম শক্তি দুটো যদি মনে করে যে আমি এইখানেই কাজটা করবো, বলেছিলাম না একবার, দুটো বুনো হাতি যদি যুদ্ধ করতে শুরু করে দেয়, তাহলে যে ঘাস বাংলাদেশ, তার কি অবস্থা হবে? সে দুগুলো বুঝতে শেষ হয়ে যাবে। এখানেও কিন্তু তাই হবে। আর এই ছুটকো ছাটকা, আমরা এগুলো হাতে বুঝি না, ছুটকো ছাটকা যেগুলো আছে, আপনার এই যত ওই সার্জিস এরা দেখবেন যে সব বঙ্গোপসাগরে পালাচ্ছে, আর ধরে পরে জেলে ঢুকতে হবে। আগামীকাল শেখ হাসিনা একটা বৈঠক করবেন। বৈঠক মানে কি, তিনি একটা ভিডিও কনফারেন্স করবেন। আগামীকাল অন্য একটা কাজে আমি হয়তো ব্যস্ত থাকবো। আমি হয়তো আপনাদের সামনে কালকে উপস্থিত হতে পারবো না, চেষ্টা করব। যদি আমি খবর পাই, আমি রাত্রিবেলা খবরটা করে রেখে দিয়ে আমি টাইম লাইনে দিয়ে রেখে দেবো যদি পাই। আর যদি না পাই, তাহলে সেক্ষেত্রে আর কালকে আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না, হবে 6 তারিখে, মানে কালকে হচ্ছে 5, কালকে ওনার ওই এই রয়েছে, ভিডিও কনফারেন্স রয়েছে, সেটা আপনারা সবাই জেনে যাবেন। এবং ওটা নিয়ে নতুন কিছু বলার নেই। করেসপন্ডেন্ট ক্লাবে যেটা হওয়ার কথা আছে, ওটা নিয়ে নতুন কিছু বলার নেই। আর যেটা নতুন কিছু খবর আমার জোগাড় করার ব্যাপার আছে, তার জন্য আমি হয়তো একটা দিনের জন্য আপনাদের থেকে আমি একটুখানি ছুটি নিতে পারি। তবে যে খবর দেবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেবো। যখন খরচা করে যাচ্ছি সেখানে, তখন কিছু খবর তো নিয়ে আসবই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রার্থনা করুন শেখ হাসিনা যেন সুস্থ থাকেন এবং তিনি স্বাভাবিক জীবন যাপন করতে পারেন এবং আরো বহুদিন রাজনীতি করতে পারেন এবং আপনাদের দেশকে আরো উন্নয়ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। নমস্কার, আমি তরুণ ঘোষ। 1 বছর তো কাটলো, 1 বছর 1 দিন। তা লাল স্বাধীনতার পক্ষে যারা ফেসবুক লাল করে ফেলেছিলেন, মাথায় লাল ফেটটি লাগিয়ে, সূর্যের রং লাগানো লাল ফেটটি লাগিয়ে যারা রাস্তায় নেমে কোটা না মেধা, কোটা না মেধা বলে চিৎকার চেঁচামেচি করে মিছিল করেছিলেন, আজ 1 বছর বা 2 বছর বাদে তারা কেমন আছেন আমি সেটাই জানতে চাই। এখন দেশের অবস্থা তো খুব খারাপ। স্বৈরাচার চলে যাওয়ার পর এখন দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কয়েক লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। 1 লাখ শ্রমিক তো এই কয়েকদিনের মধ্যে সমস্ত লে অফ হয়ে গেছে। শুনছি নাকি হাঁড়ি চড়ছে না, 1 ফোঁটা গ্যাস পাওয়া যাচ্ছে না। দামের কথা ছেড়ে দিন, খোদ ঢাকা শহরে একটা সিএনজির দেখা মিলছে না। তাহলে স্বৈরাচার কি করেছিল? স্বৈরাচার কি আপনাদের দেশে এই হাল করেছিলেন? যিনি স্বৈরাচার ছিলেন তিনি থাকাকালীন কিন্তু আপনাদের গায়ে কিন্তু হাওয়া বাতাস লাগেনি। উল্টোটা বললাম, হাওয়া বাতাস লাগিয়ে ঘুরে বেরিয়েছেন।
আর আপনারা ভেতরে ভেতরে ষড়যন্ত্রে শরিক হয়েছেন। ষড়যন্ত্রের যিনি কারিগর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ, তার উপরে দেদার ঝেড়েছে, দেশকে রসাতলে পাঠিয়েছেন। স্বয়ং মোহাম্মদ ইউনূস যদি প্রধান উপদেষ্টা, তিনি যদি নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন, তাহলে তার পারিষদবর্গ কি করবে? পারিষদবর্গ যে যার আখের গুছিয়েছেন। এখন আখের গোছাতে গোছাতে এমন অবস্থা যে আপনাদের স্ক্রু টাইট হয়ে গেছে। তাই বলছি, 2 বছর বাদে আপনারা কেমন আছেন? আগে যখন আমি 5ই আগস্ট 2024-এর পর যখন ভিডিওগুলো করতাম এই ইউনূসকে গালাগালি করে, তখন আমাকে চূড়ান্ত গালাগালি করা হতো এবং লেখা হতো 1000 বছর হায়াত পাক। এখন হায়াতের দর কিন্তু সব চলে গেছে, হায় হায় করতে করতে চলে গেছে। যারা কোটা না মেধা বলে যারা মিছিল করেছিল, মেধা সব চলে গেছে জেলে, আর কোটারা সব চাকরি পেয়ে ঢুকে গেছে যার সস্থানে। এই তো হাল হকিকত। আমি শুধু মনে করে দিচ্ছি, আপনারা তো ভুলে যান এই 5 থেকে 10 অব্দি যত কারখানা ভেঙেছেন, আপনারা আগুন লাগিয়েছেন। আমি তখনই ভিডিওতে বলেছিলাম যে কাজটা আপনারা করছেন তাতে আপনাদের ঘরে আগুন জ্বলবে না, আপনাদের দেশে বেকার বাড়বে, কর্মসংস্থান থাকবে না, বেকারে দেশ ভরে যাবে, মূল্যবৃদ্ধি ঠেকানো যাবে না। আজকে শুনলাম কাঁচা লঙ্কার দাম নাকি 400 টাকা হয়ে গেছে। আরো বাড়বে। এখন আবার নাকি ভারতের কথা মনে পড়েছে, ভারত থেকে কাঁচা লঙ্কা আমদানি হবে। কালকে আমি দিল্লি ছিলাম, একজনের সঙ্গে দেখা করতে গেছিলাম। কালকে সকালের ফ্লাইটে গেছি, রাতের ফ্লাইটে চলে এসেছি। আমি আমাদের বলিয়ে দিয়েছিলাম যে আমার ভিডিও টাইম লাইনে থাকবে, ঠিকঠাক সময় বেরিয়ে যাবে। দেখলাম ঠিকঠাক সময় বেরিয়েছে। তো তাকে আমি বলে এসেছি, তিনি সরকারেরই একজন উচ্চ পদস্থ আমলা। তাকে বলে এসেছি এবার যেন নুন পর্যন্ত না যায়। আমি জানি না আমার বলাতে যে কোনো কাজ হবে, এ কথা তো আমি দাবি করতে পারি না, কিন্তু আমি আমার পরামর্শটুকু শুধু তাদেরকে দিয়ে এসছি। নুন, তেল, ডিজেল, কাঁচা লঙ্কা, এই যে গতবারে যে ডিজেল দিল, আমি তখন তীব্র প্রতিবাদ করেছিলাম। আর এবারে গিয়ে দেখা করে বলে এসছি, দপ্তরে দেখা করে বলে এসছি যাতে একটা জিনিসও না যায়। আমরা তো টাকা দিয়ে কিনি, টাকা দিয়ে কেন? গতকালের ভিডিওটা আপনারা মর্মার্থটা বুঝতে পারলেন না যে FATF এ পড়ার অর্থটা কি, আপনারা কেউ দেখলেন না ভিডিওটা। FATF এ পড়ার অর্থ হচ্ছে যে আপনার ডলারটা কাগজে পরিণত হবে, আর ওই যে বিদেশ থেকে যে রেমিটেন্স আসে না, ওই রেমিটেন্স গুলো সযত্নে ব্যাংকে রাখা থাকবে, ওটা ভাঙিয়ে কিছু হবে না, ভাঙাতে পারবে না, ব্যাংক আপনাদের টাকা দিতে পারবে না যদি FATF যদি ফেলে দেয়। এবং যেরকম সংকেত পাচ্ছি FATF এ ফেলবেই, ট্রাম্প FATF এ ফেলবেই। আর FATF এ ফেললে পরে এই সরকার তো 4 পায়ে দাঁড়িয়ে আছে, 4টে খুঁটার ওপরে দাঁড়িয়ে আছে। তারপর গতকালকে যখন আমি দিল্লিতে, সেই সময় দেখলাম যে মানে শুনছি আমি লাইভ মোবাইলে শেখ হাসিনার বক্তব্য অডিও
বক্তব্য প্রচারিত হচ্ছে। যারা উপস্থিত ছিলেন তারা নানানভাবে জানার চেষ্টা করেছিলেন তিনি কবে নাগাদ দেশে ফিরবেন। ডিসেম্বর তো বলেছেন, তার মধ্যে কবে নাগাদ ফিরবেন। উনি খুব সুচতুর ভাবে জিনিসটাকে এড়িয়ে গিয়েছেন। উনি বলেছেন যথা সময়ে আমি জানিয়ে দেব, দেশের মানুষ আমার জন্য অপেক্ষা করছে, এত অরাজকতা আমার উপরে যাই নেমে আসুন না কেন আমি দেশে ফিরব এবং সবাইকে আমি সময় মতো জানিয়ে দেবো। অর্থাৎ আমি যা বলেছিলাম যাওয়ার আগে 7 দিন বা 10 দিন আগে তিনি জানিয়ে দেবেন। আর ভারতে যাতে এটা না করতে পারে তার জন্য বিএনপি সরকারের কি ছুটোছুটি ও মানে হাতে পায়ে ধরার মতো অবস্থা। কারণ একদিন তো সব এআইটিআই বলে চালানো হচ্ছিল, এখন তো বিদেশি যারা সাংবাদিক তারা তো সরাসরি প্রশ্ন করছেন এবং তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দিচ্ছেন, কখনো জয় দিচ্ছেন, কখনো শেখ হাসিনা দিচ্ছেন। এখন তো আর এআই বলে চালানো যাবে না। নিজের দেশের মিডিয়াকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন এক বর্ণ এর প্রকাশ না করে। বাপু হে, থলে থেকে তো বেড়াল বেরিয়ে গেছে। সারা পৃথিবীর মানে সিএনএন থেকে আপনার রয়টার্স পর্যন্ত সব ছিল। আরটিভি, রাশিয়ান টেলিভিশন, তাদেরও প্রতিনিধি ছিল। আপনারা এত সুনাম কুড়িয়েছেন, তার ব্যাখ্যা তৈরি দিচ্ছেন মানে কিভাবে তাড়ানো হয়েছিল, কিভাবে ভুল বোঝানো হয়েছিল, এখন কি অবস্থা উনি সব বলছিলেন। থোলা থেকে যে বিড়াল বেরিয়ে গেছে, এখন থলে থেকে বিড়াল যখন বেরিয়ে গেছে তখন তো আর কিছু করার নেই। আমি আরো একটা কথা বলেছিলাম, মনে করে দেখুন, এই যারা আজকে এই উপদেষ্টা তারপরে এই যে কচি সাংসদ যারা রয়েছে তারা রাস্তায় মার খাবে এবং একে অপরের জামা কাপড় টেনে ছিঁড়বে। মনে করে দেখুন, আজকে দেখুন সেই অবস্থায় পৌঁছেছে। সংগতি ভঙ্গতি সব মায়ের ভোগে হয়ে গেছে। যত সংগতি ছিল না, বিএনপি, জামাত, এনসিপি যত সংঘ ছিল, তারপর জামাতের যে এটা রয়েছে, ছাত্র শিবির রয়েছে, এখন বিএনপি পেলাচ্ছে এনসিপি কে হবিগঞ্জে, আর এদিকে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের প্যানাবেদি হচ্ছে গ্রাম থেকে একেবারে ঢাকা শহর পর্যন্ত। তারও দেখতে হবে আপনাদের। তাই বলছি, লাল স্বাধীনতা কখন উপভোগ করছেন? স্বাধীনতা এখনো উপভোগ হয়নি। আমি বলেছিলাম দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, 1 মাস আগে বলেছিলাম। কারণ ভারত আর কিছু দেবে না। মোটামুটি আমি যেটুকু শুনেছি, ভারত আর কাঁচা লঙ্কার ডাঁটা পর্যন্ত দেবে না। তেল তো দূরের কথা, ধীরে ধীরে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে, লোক অফিস যেতে পারবে না, রান্নায় চুলো জ্বলবে না, মানে গ্যাস থাকবে না, চূড়ান্ত বিদ্যুৎ সংকট, তার মধ্যে রাশিয়া হুঙ্কার দিয়েছে আমি রূপপুর পরমাণু কেন্দ্র বন্ধ করে দেবো। সব মিলিয়ে যা কীর্তি হবে বাংলাদেশটা, তারপরে যদি এফএটিএফ এর ঘাড়ে পড়ে তাহলে আপনার 16 গলা পূর্ণ হবে।
এর মধ্যে আজকে আবার একটা খবর পেলাম, দুর্দান্ত খবর। মানে বাংলাদেশে যে এত চোর ছিল আমি জানতাম না। এই যে আপনাদের তথ্য উপদেষ্টা ছিল ওই আপনাদের ফারুকির, সেটা কি 300টা ফলস কবর করেছিল। প্রতি কবরে নাকি সে 7.5 লক্ষ টাকা করে বিল করেছিল। এই করে নাকি সে 21 কোটি টাকা কামিয়েছে। তাহলে একটা কবরের পেছনে যদি 7.5 লক্ষ টাকা খরচ হয়, তাহলে আমি ভাবছি সে তাজমহলে আমাদের নিচে যে কবরটা রয়েছে মমতাজের, সেখানেও রত্ন লাগানো বোধহয় এর থেকে কম দামে হয়েছিল। রত্নখচিত কবর। তা আমাদের ফারুকি যেটা করেছে সেটা হচ্ছে রত্নখচিত কবর করে দেখিয়ে 21 কোটি টাকা পকেটে ভরে, তারপরে তো আরো আছে, এটা একটা ধরা পড়েছে। এটা বুড়ি বুড়ি বেরোবে। শুধু সরকারটা উল্টাতে দিন। ভারতবর্ষ আরো কিছু পাঠাবে না এই কারণে, কারণ আরো অস্থির হোক। আমি বলেছি যে আরো অস্থির করার জন্য মালপত্র যে টাকা দিলেও যাতে না পায়, অন্যত্র থেকে কিনে আনুন। দেখি কতখানে কত চাল হয়। এই যে আপনারা মাঝে মাঝে বলে ফেলেন না যে ভারতে লোক যাচ্ছে না, ঘটনা শুনবেন। 2653 জনের পাসপোর্টে স্ট্যাম্প পড়ে গেছে, এন্ট্রি নট গ্রান্টেড ইন ইন্ডিয়া, স্ট্যাম্প পড়ে গেছে। কারণ আমি বলেছিলাম না, এই সব মুড়োগুলো তুলে রাখা আছে। এই মুড়োগুলো যখনই যাচ্ছে ইমিগ্রেশন, তখনই দেখছে, চেক করছে, চেক করে ওই ছাপটি মেরে দিচ্ছে। এখন ভয়ে আর কেউ মানে ইমিগ্রেশনের দিকে আসছে না। যারা বয়স্ক মানুষ টানুষ আছে তারা কিন্তু পেরিয়ে যাচ্ছেন, যারা ওই দলের মধ্যে নেই। বিশেষ করে ছাত্র, যুব এবং মধ্যবয়স্ক ভিন্নতি ধরা পুরুষ যেগুলো নেমেছিল, সেগুলো কিন্তু ভারতবর্ষে ঢোকা বন্ধ। মাফ করবেন, ঠান্ডা লেগে গেছে। তো এখন তো তাদের সদুত্তর দিতে হবে। কলকাতার ব্যবসায়ীরা নাকি হাহাকার করছে। গত 2 বছর তো ডাকেই ছিল কলকাতার ব্যবসায়ীরা, আপনারা আসেনি ধনরত্ন নিয়ে। তা আমাদের কলকাতায় আমাদের তো সংসার চলছিল না, এখনো আবার নাকি এই সমস্ত গল্প টল্প ছাড়া হচ্ছে। এই যে হাস্যকর মিডিয়া, এই মিডিয়াকে কে বিশ্বাস করবে? আমি বলি না, 2 পয়সার দাম দেয় না কেউ বাংলাদেশের মিডিয়ার। তার উপর আবার ব্যান করেছেন, শেখ হাসিনার খবর ছাপানো যাবে না। তা শেখ হাসিনা কি কখনো বলেছিলেন যে অমুক টিভিকে, অমুক কাগজকে যে না তারাকে খবর ছাপা যাবে না? তারা তো কত অনলাইনে ইন্টারভিউ দিয়েছে, শেখ হাসিনা তো বারণ করেননি। তাহলে আপনাদের শেখ হাসিনাকে ভয় কেন এত? ভয় তো আপনাদের সব উপরে উঠে গেছে। যারা বোঝার তারা বুঝে নিন, সব উপরে উঠে গেছে। এখন একটা টোকা মারা, 4টে পায়া যে আছে সেখানে একটা পায়ে টোকা মারো, হুড়মুড় করে তাসের ঘর ভেঙে পড়বে। তাসের ঘরের উপরে প্রাসাদ হয় না। প্রতারণার মাধ্যমে পাওয়া ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখা যায় না। এবার আর একটা খবর বলি, 22টা দেশ না 24টা দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠাচ্ছে।
2-4 দিন বাদেই আমি খবরটা দেব। চিঠি পাঠাচ্ছে এই যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে না, ওইটা বাতিল করতে হবে, নাহলে কূটনৈতিক সমস্ত সম্পর্ক তারা ছেদ করবে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ কাকে নিয়ে থাকবে? একে অপরকে নিয়ে থাকবে, তাই তো? রংপুর সিলেটকে নিয়ে থাকবে, আর সিলেট একে নিয়ে থাকবে, রংপুরকে নিয়ে থাকবে। নিজেদের মধ্যে ঘুষোঘুষি মারামারি কর। তবে আপনারা যারা গতকালের ভিডিওটা দেখেননি, বোঝেননি, তারা কিন্তু ভিডিওটা দেখুন, বুঝুন। আপনাদের বিদেশ থেকে যে ছেলেরা মেয়েরা যারা চাকরি করছে বা পুরুষ মানুষ যারা গেছেন, তারা যে টাকাটা পাঠাবেন আপনাদের সংসার চালানোর জন্য, সেই টাকাটা কিন্তু কনভার্ট করে আপনাদের ব্যাংক আপনারা দিতে পারবে না যদি FATF এ ফেলে দেয়, এবং সেটা কিন্তু ফেলার সম্ভাবনা খুব শিগগিরই আছে। আমি আপনাদের আগাম বলে দিলাম। সুতরাং যার যা আছে এই বেলা তুলে দিন, যদি বা কিছুদিন আপনারা সরকার পড়ে যাওয়ার পর নতুন কিছু হওয়ার আগে অবধি চালিয়ে নিতে পারেন। আমার এই সদুপদেশটা মানুন, যার যা টাকা আছে ব্যাংক থেকে তুলতে শুরু করুন, তুলে ঘরে মজুত করুন, এরপরে একটা পয়সাও ব্যাংক থেকে পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।